আসসালামু আলাইকুম। এটি হচ্ছে বাংলার দ্বিতীয় ক্লাস। তার মানে প্রথমে একটি ম্যারাথন ক্লাস দিয়েছি, যেটার মধ্যে 5 ঘন্টার ম্যারাথন ছিল। সেটার মধ্যে যত সব অফলাইনের কোয়েশন এসেছিল 2012 থেকে 2019 পর্যন্ত, সেটি একটি বেসিক কোয়েশন ছিল। কিন্তু এখন যে কোয়েশনগুলি দেব সেটি হচ্ছে অনলাইনের কোয়েশন। সেটি সেই কোয়েশনগুলি থেকে একটু কঠিন। আপনি যদি এই ভিডিওটি দেখছেন বা এই ক্লাসটি দেখছেন, প্রথমে সেই যে ম্যারাথন ক্লাস আছে সেই ম্যারাথন ক্লাসটি দেখবেন। দেখার পর এই কোয়েশনগুলি দেখবেন। আমি ম্যারাথন ক্লাস দিয়েছি, সেখানে অফলাইনের যত কোয়েশন ছিল সব দিয়েছি। এখন যে কোয়েশনগুলি দিব সেটি যে অনলাইনের মধ্যে এসেছিল সেটি একটি কঠিন আছে। তাই আপনি প্রথমে সেই ক্লাসটি দেখবেন, তারপরে এই ক্লাস দেখবেন। যদি সেই ক্লাস না দেখে এই ক্লাস দেখেন, আপনার জন্য একটু কঠিন লাগবে। কিন্তু যদি সেই ক্লাসটি দেখে ফেলেন, ম্যারাথন ক্লাসটি, আর এই কোয়েশনগুলি দেখেন, আপনার জন্য সহজ লাগবে। তাই চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোয়েশনটি হচ্ছে, ভাষা হলো একটি কৃত্রিম পদ্ধতি, একটি নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি, একটি ব্যাকরণমূলক পদ্ধতি, এমন একটি পদ্ধতি যাতে নিয়ম রয়েছে। ভাষা কি? ভাষা কি কৃত্রিম পদ্ধতি? ভাষা হলো একটি নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি, যেখানে একটি নিয়ম থাকবে। রুল গভর্নড, সিস্টেম অফ সিস্টেম। ল্যাঙ্গুয়েজ কি? সিস্টেম অফ সিস্টেম অ্যান্ড রুল গভর্ন। ভাষার মধ্যে একটি নিয়ম আছে, নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি। 2 নম্বরটি কোয়েশন হচ্ছে, ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষা শিক্ষা পদ্ধতি কী নামে পরিচিত? ভারতবর্ষের যে বিদ্যালয়গুলো, আমাদের যে ইন্ডিয়ার মধ্যে যে বিদ্যালয় আছে, স্কুলগুলো আছে, সেগুলিতে যে ভাষা পদ্ধতি শিক্ষা দেওয়া হয় সেটি কী নামে পরিচিত? বহুভাষিকতা মানে মাল্টিলিঙ্গুয়ালিজম, ত্রিভাষা নীতি, সরকারি ভাষা নীতি, জাতীয় শিক্ষানীতি 2020 মানে 2020। আমাদের যে বিদ্যালয়গুলি আছে, সে বিদ্যালয়ের ভাষা শিক্ষার পদ্ধতি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মানে ত্রিভাষা নীতি। একটি শিশু পাটনা থেকে মুম্বাই যায়। তার বিদ্যালয়ের একটি ভাষা ইংরেজি এবং সে তার সহপাঠীদের এবং পার্শ্ববর্তী এলাকার লোকের সঙ্গে সংযোগ স্থাপন করে মারাঠি শিখতে সমর্থ হয়। এর সাহায্যে তুমি কি বুঝতে পারো? উভয় ভাষা শিখন ভাষা গ্রহণ দক্ষতা। ইংরেজি ভাষা শিখন হলো ভাষা গ্রহণ এবং মারাঠি শিখন হলো ভাষা শিখন। ইংরেজি ভাষা শিখন হলো ভাষা শিখন এবং মারাঠি শিখন হলো ভাষা গ্রহণ। উভয় ভাষা শিখনই ভাষা শিখন। মানে একটি শিশু আছে, পাটনা থেকে মুম্বাই যাচ্ছে। যেমন আপনি ধরুন আসামে আছেন, আসাম থেকে যাচ্ছেন কোথায়? লন্ডনে ফর এক্সাম্পল ধরুন। এবং এখন যে লন্ডনে যাচ্ছেন, সেখানে লন্ডনের ভাষা হচ্ছে কি? ইংরেজি। এবং সে তার সহপাঠীদের, যেমন আপনি যখন লন্ডনে গেলেন, একটি স্কুলে ভর্তি হলেন, স্কুলে ভর্তি হওয়ার পর আপনি ইংরেজিতে স্কুলে ক্লাস করবেন, ইংরেজি ভাষায়। এবং যে আপনার ফ্রেন্ডসগুলো আছে, সহপাঠী এবং পার্শ্ববর্তী এলাকা, যেমন আপনার ফ্রেন্ডসগুলো আছে বা আপনার যে সার্কেলে রন, আপনার যে ঘরের পাশে লোকজন আছে, সেই লোকদের মধ্যে থেকে আপনি কি শিখলেন? মারাঠি শিখলেন বা যে কোনো অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখলেন। সেটি কি? এটা হচ্ছে একটি অ্যাকুইজিশন আর একটি হচ্ছে লার্নিং। মানে আপনি ইংরেজিটা কি করছেন? লার্নিং করছেন না অ্যাকুইজিশন করছেন? যখন আপনি স্কুলে গিয়ে পড়ছেন, সেখানে আপনি লার্নিং করছেন। আর যখন আপনি আপনার ফ্রেন্ডস থেকে ভাষাটি শিখছেন, শেখানো হয়, সেখানে আপনি অটোমেটিক শিখে ফেলছেন, যে ডিসকাশন করে বা কথোপকথন করে। সেখানে আপনি কোনো স্কুলে যাচ্ছেন না, কোনো রকমই আপনি এফোর্ট করছেন না। সেখানে আপনার কি হয়েছে? ইংরেজি ভাষা শিখন হলো ভাষা শিখন, মানে ইংরেজি ভাষাটি হচ্ছে লার্নিং। আর মারাঠি কি হচ্ছে? আপনার বন্ধুদের কাছ থেকে আপনি
ইনফর্মালভাবে শিখে ফেলছেন সেটি হচ্ছে আপনার গ্রহণ মানে অ্যাকুইজিশন। এটি হচ্ছে অ্যাকুইজিশন আর এটি হচ্ছে লার্নিং। ইংলিশ হচ্ছে লার্নিং আর মারাঠি হচ্ছে অ্যাকুইজিশন। অটোমেটিক যে ভাষা শিখবেন সেটা হবে আপনার অ্যাকুইজিশন। আর যখন আপনি প্র্যাকটিস করে এফোর্ট করে ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে একটি ফর্ম্যালভাবে ভাষা শিখবেন সেটি হবে আপনার লার্নিং। পিটার তার মাতৃভাষা ভালো পাঠক এবং সে ইংরেজি ভাষাও খুব ভালোভাবে পড়তে পারে। এটি কী নামে পরিচিত? পিটার তার মাতৃভাষা মাদার টাঙ্গে সে অনেক একজন ভালো পাঠক এবং সে শুধু মাতৃভাষা নয়, সে ইংরেজিও খুব ভালোভাবে পড়তে পারে। এটি যে আছে এটা কী নামে পরিচিত? এটাকে কী নামে জানা যায়? সেটি কি যোগ্যতার স্থানান্তর, পরিচিতি থেকে অপরিচিতিতে যাওয়া মানে নন টু আননোন, ভাষাতাত্ত্বিক যোগ্যতা, দক্ষতার স্থানান্তর? এখানে তার যে দক্ষতা আছে তার দক্ষতার স্থানান্তর হচ্ছে, তার যে দক্ষতা আছে যেমন মাতৃভাষা তার একটি দক্ষতা আছে, সেই দক্ষতার স্থানান্তর হচ্ছে ইংরেজি ভাষাও সে ভালোভাবে পড়তে পারে। সপ্তম শ্রেণীর শিক্ষক আশিস শিক্ষার্থীদের একটি হেয়ালি মানে রিডেল দিলেন এবং তাদের 4 জনের একটি দলে ভাগ করলেন, মানে 4 জন দল করে একটি দল করে ভাগ করলেন। 4 জনের এই দলগুলিতে মানে 4টা গ্রুপ তৈরি করলেন। 4 জনের এই দলগুলিতে শিক্ষার্থীরা এই হেয়ালির সমাধানের জন্য কিভাবে চিন্তা করলো? এই যে রিডেল দিলেন গ্রুপের মধ্যে 4 জনের মধ্যে, তখন 4টি গ্রুপ এই যে হেয়ালিটি সমাধান করবে সেটা নিয়ে চিন্তা করলো, তা বলে হেয়ালির সমাধান করবে। এই ভাষা শিক্ষণ প্রক্রিয়া কী নামে পরিচিত? এই যে গ্রুপের মধ্যে যে চিন্তা করলো সেই যে শিক্ষা হলো সেখানে থেকে কি শিখতে পারলো, যে এই শিক্ষাটি কী নামে পরিচিত? নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব চিন্তন মানে থিঙ্ক অ্যালাউড প্রটোকল, বাচনের চিন্তন, বাচনের ইংরেজি হচ্ছে স্পিকিং, চিন্তন থিঙ্কিং টু স্পিক, নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব বাচন স্পিক অ্যালাউড প্রটোকল, সমস্যা ভিত্তিক বাচন প্রবলেম বেসড স্পিকিং। এখানে যেটি চিন্তা করছেন সেটি হচ্ছে নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব চিন্তন, একটি থিঙ্ক অ্যালাউড প্রটোকল। তারা চিন্তা করছে সরব একটু মানে 4 জন বসে বসে ডিসকাস করার পর একটি চিন্তা করছে, সেটা হচ্ছে নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব চিন্তন। পাঠ্যপুস্তকের জন্য একটি পাঠ নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হল পাঠটি অবশ্যই শিক্ষার্থীর জীবন থেকে নেওয়া উচিত, পাঠটি অবশ্যই স্বাভাবিক ভাষায় হবে এবং এটি একটি নির্ভরযোগ্য পাঠ হবে, পাঠটি অবশ্যই সেই দেশের হবে যেখানে শিক্ষার্থী বাস করে, পাঠটি অবশ্যই যথোপযুক্ত জীবন পরিবেশ থেকে নেওয়া হয়। যে পাঠ্যপুস্তক মানে বইটি কিসের উপর নির্বাচন করবে? স্কুলের যে আমাদের যান স্কুলে দেখবেন যে বইটি আছে, বইটি কিন্তু ভালো ম্যাটেরিয়ালস থাকে না, কোনো স্কুলে ভালো থাকে এবং কোনো স্কুলে এখনও পর্যন্ত আপডেট হয় নাই বইগুলি। যে বইটি থাকবে সেটি কী ভাষায় থাকবে? সেই বইগুলি একটি স্বাভাবিক ভাষায় থাকবে এবং একটি নির্ভরযোগ্য পাঠ হবে। স্কুলের মধ্যে এখন যে NCF 2005 অনুসারে এখনও স্কুল আছে যেখানে তারা আগের বইগুলো পড়ায়, কিন্তু আগের বইগুলো স্বাভাবিক ভাষায় না, অনেক কঠিন আছে। কিন্তু এখন থেকে যে বইগুলি আসছে অনেক সহজ এবং সরল ভাষায় বইগুলি। আপনি দেখবেন NCERT বইগুলো একদম সহজ, যখন পড়বেন 3, 4, 5 EBS পড়বেন একদম স্বাভাবিক ভাষায়, যেমন বইগুলো আপনার সাথে কথা বলছে এইভাবেই বইগুলি আছে। NCERT যথেষ্ট বই আছে। নিচের কোনটি একটি ধ্রুপদী ভাষা নয়? মানে এখানে 3টি ধ্রুপদী ভাষা থাকবে আর একটি থাকবে না। সংস্কৃত এটি হচ্ছে ধ্রুপদী ভাষা, তামিল এটি হচ্ছে ধ্রুপদী ভাষা এবং মালয়ালম এটি হচ্ছে ধ্রুপদী ভাষা। কিন্তু যে হিন্দি
এটি ধ্রুপদী ভাষা নয়। সংস্কৃত, তামিল, মালয়ালম এবং তারপরে যে আছে আরও ভাষা আছে ধ্রুপদীর মধ্যে পড়ে তেলেগু, কন্নড় এবং ওড়িয়া। সংস্কৃত, তামিল, মালয়ালম, তেলেগু, কন্নড়, ওড়িয়া এইগুলি হচ্ছে ধ্রুপদী ভাষা। এইগুলি আপনি মুখস্থ করবেন, মানে মনে রাখার চেষ্টা করবেন। মুখস্থ বলছি না, কারণ পেডাগজিতে মুখস্থ থাকে না। যাই হোক, কিন্তু আমাদের তো পরীক্ষায় পাস করতে হবে, তাই আমরা যে কোনোভাবে সেটি মুখস্থ করতেই লাগবে। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া এটি হচ্ছে ধ্রুপদী ভাষা। ভাষা সম্পর্কিত জ্ঞান হলো ভাষার যে সম্পর্ক আছে সে সম্পর্কের যে জ্ঞান আছে, ভাষা সম্পর্কিত জ্ঞান, সেটা কি নামে পরিচিত? প্রতিবিধানমূলক জ্ঞান, প্রসিজুয়াল নলেজ; ঘোষণামূলক জ্ঞান, ডিক্লেয়ারেটিভ নলেজ; প্রক্রিয়াভিত্তিক জ্ঞান, প্রসেস বেসড নলেজ; ভাষার ব্যাকরণ, গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ। আর প্রসিজুয়াল নলেজ হচ্ছে যখন আপনি গ্রামার শিখবেন তখন একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে শিখবেন এবং প্র্যাকটিস করবেন, সেটি হচ্ছে প্রসিজুয়াল নলেজ বা প্রতিদানমূলক জ্ঞান। যখন আপনি লার্নিং গ্রামার থ্রু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিস, লার্নিং গ্রামার থ্রু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিস, তখন আপনার হবে প্রসিজুয়াল নলেজ। আর ভাষা সম্পর্কিত যে জ্ঞান আছে সেটি হচ্ছে ডিক্লেয়ারেটিভ নলেজ। ভাষার কেন্দ্রীয়করণ হলো, ভাষার কেন্দ্রীয়করণ কি? পাঠ্য বিষয় শিখনে ভাষার ভূমিকা উপলব্ধি করা, ভাষা স্বতন্ত্রভাবে পড়তে হয় তা উপলব্ধি করা, ভাষা এবং শিখন পারস্পরিক সম্পর্কযুক্ত তা উপলব্ধি করা, ভাষা সংযোগ সাধনের জন্য এবং ধারণার জন্য কোনো ভাষার প্রয়োজন নেই। ভাষার কেন্দ্রীয়করণ হচ্ছে পাঠ্য বিষয় শিখনে ভাষার ভূমিকা উপলব্ধি করা। যখন আপনি পাঠ্য বিষয় লার্নিং করবেন তার যে ভূমিকা আছে সেটি উপলব্ধি করবেন। পোর্টফোলিও মূল্যায়ন হলো শ্রেণীতে শিক্ষার্থীদের শিখন নথিভুক্ত করা, শিক্ষার্থীর কোথায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করা, বার্ষিক বোর্ড পরীক্ষা সমর্থন করা, মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের সমস্ত শিখন ক্রিয়া নথিভুক্ত করা। পোর্টফোলিও মূল্যায়ন, যে পোর্টফোলিও ইভলিউশন, সেটি হচ্ছে কি মূল্যায়নের জন্য, ইভলিউশনের জন্য যে তার সমস্ত শিখন ক্রিয়া আছে সেটা নথিভুক্ত করা। মানে পোর্টফোলিও একটি ফাইলের মধ্যে যা কিছু পুরো বছরের মধ্যে যা কিছু হয়েছে তা একটি ফাইলে লেখা, সেটি হচ্ছে পোর্টফোলিও, এবং সেখানে যে নথিভুক্ত করবেন সেটি হচ্ছে পোর্টফোলিও মূল্যায়ন। অমনোযোগী পঠন, স্কিমিং কি? এটি হচ্ছে সাবস্কিল অফ রিডিং। পাঠের সামগ্রিক অর্থের জন্য পঠন, বিশেষ তথ্যের জন্য পঠন, সাহিত্যিকের উদ্দেশ্যে বোঝার জন্য পঠন, পাঠ অতিরিক্ত পঠন। স্কিমিং কি? স্কিমিং হচ্ছে অমনোযোগী পঠন। সেটা হচ্ছে পাঠের সামগ্রিক অর্থ, জাস্ট একটা আইডিয়া বা জিস্ট, সামারি, সেটা বোঝার জন্য যে পড়বেন সেটি হচ্ছে স্কিমিং। আরেকটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আরেকটি হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং কি সেটি আমি আপনাকে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে, আমার কাছে লেখা আছে তাই আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি। ইট ইনভলভস ডিটেইল স্টাডি অফ দি টেক্সট। যখন আপনি ডিটেইলভাবে পড়বেন, অনেক বিস্তারিতভাবে পড়বেন, সেটি হবে ইন্টেন্সিভ রিডিং। লার্নার লার্নস ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম ওয়ার্ড স্টাডি করবেন। যে শব্দগুলি হচ্ছে যে বিশেষ তথ্যের জন্য পঠন বালা করি অনেক
ভালোভাবে বুঝে ফেলবেন, তখন হবে ইন্টেন্সিভ রিডিং। লার্নার ডিপলি আন্ডারস্ট্যান্ড দি মিনিং, একদম ডিপলি বুঝবেন, একদম ভালোভাবে বুঝবেন, সেটি হবে ইন্টেন্সিভ রিডিং। ইট ইজ এ টাইম টেকেন প্রসেস, এটি অনেক সময় লাগবে, তাড়াতাড়ি পড়তে পারবে না, তাড়াতাড়ি পড়লে এক্সটেন্সিভ রিডিং হয়ে যাবে। এক্সাম্পল, সাবজেক্ট বুক রিডিং, যখন আপনি আপনার এক্সাম আসছে, স্কুলের মধ্যে এক্সাম আসছে, তখন আপনি ডিটেইলভাবে পড়ছেন, যে কোনো কিছু বাকি রাখছেন না, সবগুলি পড়ছেন, সেটি হবে ইন্টেন্সিভ রিডিং। তারপর আসছে এই যে রিডিং স্কিলের মধ্যে এক্সটেন্সিভ রিডিং। Extensive reading. Extensive reading, it involves non-detailed study of the text. Learner read the book for general information. Just একটা general informationের জন্য পড়বেন। এটা নন ডিটেইল না, কিন্তু ডিটেইল স্টাডি হচ্ছে কি ইন্টেন্সিভ। জয়, হ্যাপিনেস অ্যান্ড প্লেজার এর জন্য পড়বেন। আপনি কোনো কিছু ভালো লাগছে, প্লেজারের জন্য পড়ছেন বা খুশির জন্য পড়ছেন, সেটি হবে আপনার এক্সটেন্সিভ রিডিং। যেমন আপনি একটি স্টোরি বুক পড়ছেন বা একটি ম্যাগাজিন পড়ছেন বা একটি নোবেল পড়ছেন, তখন আপনি প্লেজারের জন্য বা খুশির জন্য পড়ছেন, সেটি হবে এক্সটেন্সিভ রিডিং। তারপর হচ্ছে স্কিমিং। স্কিমিংটি হচ্ছে জাস্ট একটা জেনারেল আইডিয়ার জন্য, যে এই কোয়েশনে ছিল একটি সামগ্রিক অর্থোদ্ধারের জন্য পড়া। যে নিউজ পেপার পড়বেন একটি জেনারেল আইডিয়ার জন্য, সেটি নিউজ পেপার বা ট্রাভেল ভাউচার, সেটি হবে স্কিমিং। এটি হচ্ছে ক্যাজুয়াল রিডিং। আর তারপরে হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে রিডিং এ টেক্সট কুইকলি টু ফাইন্ড আউট এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন। যখন আপনি একটি পার্টিকুলার পিস, যে সেই জায়গায় একটি প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে যে প্যাসেজের কোয়েশন পড়ার পর যে সেই আনসারটি একদম তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়ার পর যে জায়গায় আপনার আনসার পেয়ে যাবেন, তখন আপনি থেমে যাবেন, সেই পড়াটি হবে আপনার স্ক্যানিং। যোগ্যতাভিত্তিক শিক্ষণ শিক্ষার্থীকে যোগ্য করে তোলে। যোগ্যতাভিত্তিক শিক্ষার্থীকে যোগ্য করে তোলে সেটি কি? বিষয়বস্তুর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে, বিষয়ের বিশেষজ্ঞ হতে, সমাজে এবং কার্যে সক্রিয় ভূমিকা পালন করতে, উচ্চ শতাংশ মান প্রাপ্ত করতে। যোগ্যতাভিত্তিক শিক্ষণ হলো বিষয়বস্তুর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে, সেটি হবে যোগ্যতাভিত্তিক শিক্ষণ। অষ্টম শ্রেণীর শিক্ষক রাঘবন শ্রেণীকে পাঁচ জনের দলে ভাগ করলেন, মানে পাঁচ জন দলে ভাগ করলেন, এবং একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা বলার জন্য একটি চরিত্র, রোল প্লে, চরিত্র মানে হচ্ছে রোল প্লে, এবং বাচন স্পিকিং অধিগৃহীত ভাষা কার্য প্রদান করলেন। এই কাজটি কি নামে পরিচিত? নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব চিন্তন, থিঙ্ক অ্যালাউড প্রটোকল। চরিত্রের অভিনয়, নাটকীয়তা, ভাষার বিকাশ। এটি হচ্ছে রোল প্লে। চরিত্র দেওয়াই আছে না এখানে, চরিত্র, সেই চরিত্রের যে অভিনয় করছেন সেটি হচ্ছে। একজন শিক্ষক তার শ্রেণীকে এমনভাবে পরিচালনা করলেন যে লিখন ক্লাসে শ্রেণীতে শিক্ষার্থীরা পয়েন্টগুলি সংক্ষেপে লিখে নিল, পরলেখ আউটলাইন তৈরি করলো, প্রথমে খসড়াটি লিখল, সেটা আরও ভালো করে লিখল এবং লিখে চূড়ান্ত খসড়াটি লিখল। শিক্ষক এখানে কোন পদ্ধতি গ্রহণ করছেন? পদ্ধতিভিত্তিক লিখন, লিখনে পদ্ধতিভিত্তিক আবেদন, উদ্দেশ্যের জন্য লিখন। এখানে আরেকভাবে প্রশ্ন দিতে পারত, যে এই যে পয়েন্ট করছে, পরলেখ করছে, খসড়া লিখছে, ড্রাফট, তারপরে আবার ভালো করে লিখলো, তারপর চূড়ান্ত খসড়াটি লিখলো, তারপরে পাবলিশ করলো, এইভাবে যে এই যে প্রসেস, সেটাকে প্রসেস রাইটিংয়ের একটি প্রসেস হচ্ছে। এখানে কোয়েশ্চেন প্রসেস রাইটিং দিয়ে দিতে পারতো, কিন্তু এটা কি হচ্ছে? এটি হচ্ছে লিখনে পদ্ধতি আবেদন। উচ্চ
উচ্চারণ শিক্ষণের জন্য কোন পদ্ধতিটি একটি সক্রিয়? সমস্ত শিক্ষার্থীদের ধ্বনিতত্ত্ব শিক্ষণ, শব্দ এবং ধ্বনির প্রতিলিপি গ্রহণের মাধ্যমে শিক্ষণ, বৈসাদৃশ্যমূলক জোড়ার মাধ্যমে বিশদ বর্ণনা, বর্ণ এবং শব্দের মধ্যে যে অনুরূপতা তার বিশদ বর্ণনা। যখন আপনি একটি জোড়া দেবেন, যে টিন, দিন, এইভাবে একটি জোড়া দেবেন, বৈসাদৃশ্যমূলক জোড়ার মাধ্যমে বিশদ বর্ণনা। ভাষা অধ্যয়ন কী নামে পরিচিত? ভাষা প্রণালী, ল্যাঙ্গুয়েজ সিস্টেম। ভাষার যে অধ্যয়ন সেটা কী নামে পরিচিত? ভাষা তত্ত্ব, লিঙ্গুইস্টিক্স। ভাষা প্রক্রিয়া, ভাষার ব্যাকরণ, গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার যে অধ্যয়ন আছে সেটি লিঙ্গুইস্টিক্স নামে পরিচিত। ভাষা তত্ত্ব বা ইংরেজিতে লিঙ্গুইস্টিক্স। এই কোয়েশনগুলি আপনি ট্রান্সলেশন করে ইংরেজিতে পারবেন। যদি এইখানে ভালোভাবে বুঝেন তখন আপনি ইংরেজিতেও ভালোভাবে পারবেন। ত্রিভাষা সূত্রের লক্ষ্য হলো, ত্রিভাষা যে আছে, ত্রিল্যাঙ্গুয়েজ, এটার লক্ষ্য কী? বহু ভাষা তত্ত্বের ভিত্তিতে মাতৃভাষা প্রচার, বিদ্যালয়ের সব ভাষার প্রচার, হিন্দি এবং ইংরেজির সাথে সাথে শিক্ষার্থীদের ভাষাগুলি প্রচার, রাজ্যের 3টি ভাষা শিখন আবশ্যক করা। ত্রিভাষার লক্ষ্য কী? ত্রিভাষার লক্ষ্য হচ্ছে বহু ভাষা তত্ত্বের ভিত্তিতে মাতৃভাষার প্রচার। যেমন বহু ভাষা, মাল্টিল্যাঙ্গুয়েলিজম। মাল্টিল্যাঙ্গুয়েলিজম একটি ক্লাসে অনেক ধরনের বাচ্চা আসে, সেখানে এক একটি বাচ্চার এক একটি ল্যাঙ্গুয়েজ বা কয়েকজন বাচ্চার কয়েকটি ল্যাঙ্গুয়েজ, সেই ভাষার ভিত্তিতে আপনি মাতৃভাষার প্রচার করবেন। মাদার টাং বেসড মাল্টিল্যাঙ্গুয়েলিজম। ত্রিভাষা, এই যে আগে একটি কোয়েশন ছিল ত্রিল্যাঙ্গুয়েজে, সেটা আপনার আমাদের যে কি ভাষা হওয়া উচিত, আমরা কি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রথম হবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা কোয়েশন আছে যে মাদার টাং না ইংলিশ না আদার ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে সবার প্রথমে যে কোয়েশন অপশন থাকবে, একটি অপশন থাকবে, সেখানে দেখবেন 1 নম্বর হচ্ছে মাদার টাং মানে মাতৃভাষা। তারপর যেমন আমরা বাংলা কথা বলি, আমাদের সবার প্রথম কী হবে? বাংলা, মানে মাদার টাং হচ্ছে বাংলা। তারপরে 2 নম্বর আমাদের কি ল্যাঙ্গুয়েজ হবে? সেটা হবে আমাদের হিন্দি বা ইংলিশ, সেটা হবে আমাদের হিন্দি বা ইংলিশ। আর আমাদের 3 নম্বর কী হবে? 3 নম্বর যে কোনো অন্যান্য ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা, ইন্ডিয়ার মধ্যে থেকে যে কোনো একটি ভাষা আপনি চুজ করতে পারবেন, কিন্তু সবার প্রথমে থাকবে মাদার টাং মাতৃভাষা। আর যদি হিন্দিভাষী রাজ্য হয় তারপরে তাদের তো হিন্দি মাদার টাং হবে, তারপরে ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, আর 3 নম্বর হবে অন্যান্য কোনো কিছু ভাষা। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা সাথী শ্রেণীতে শব্দাবলী শিখনের কিছু উপাদান আনলেন এবং সামগ্রিক শ্রেণী আলোচনার মাধ্যমে এগুলির সঙ্গে সম্পৃক্ত ধারণা ও অনুভবের সঙ্গে তুলনা করলেন। শ্রেণীতে শব্দাবলী শিখনের জন্য তিনি যে উপাদানগুলি শ্রেণীতে ব্যবহার করলেন সেইগুলি কী নামে পরিচিত? শিক্ষণ উপাদান, টিচিং এইডস, বাস্তব জগতের উপাদান, রিয়েলিয়া, প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ। এইখানে যে 3টি অপশন থাকে, যেমন কোনো জায়গায় টিচিং এইড, সবার প্রথমে টিএলএম, একটি রিয়েলিয়া, আরেকটি টিচিং এইড। এই যে তিনটির মধ্যে এখানে কি করছেন? তিনি বাস্তব জীবনের যে উদাহরণ দিচ্ছেন, বাস্তব জীবন থেকে জিনিস আনছেন, কিছু উপাদান যে আনছেন সেখানে তার জীবন থেকেই আনছেন, বাস্তব, রিয়েল লাইফ রিলেটেড, সেটা হচ্ছে রিয়েলিয়া। এই যে 3টি অপশন দেবেন, রিয়েলিয়া, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তারপরে টিচিং এইড। যখন আপনি এই 3টির থেকে 3টি থাকবে, 3টির মধ্যে রিয়েলিয়া অপশনটি চুজ করবেন। যদি রিয়েলিয়া থাকে না তাহলে আপনি টিএলএম এ ইউজ করবেন, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। আর যদি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল থাকে না তাহলে টিচিং এইডে। এই 3টি থেকে কিন্তু সবার প্রথমে আপনি চুজ করবেন রিয়েলিয়া। যদি রিয়েলিয়া থাকে না তাহলে টিএলএম, আর যদি টিএলএম থাকে না তাহলে
টিচিংয়ে টিচিং এইটটি থাকে না, বেশিরভাগ রিয়েলিয়া বা টিএলএম থাকে। একজন শিক্ষিকা একটি খবরের কাগজ বা একটি পত্রিকা থেকে একটি পাঠ নির্বাচন করতে চাইলেন। তিনি যে পাঠটি নির্বাচিত করলেন তার বিষয় এবং জ্ঞান স্তর শিক্ষার্থীদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাঠটি নির্বাচনে বিচার্য বিষয় কী ছিল? বিষয় এবং মনস্তাত্ত্বিক বৈধতা, বিষয় বৈধতা, মনস্তাত্ত্বিক বৈধতা, সামাজিক এবং ভাষা বৈধতা, সোশিয়াল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবিলিটি। সেখানে খবরের কাগজ এবং পত্রিকা নির্বাচন করতে চাইলেন। তিনি যে পাঠটি নির্বাচন করবেন সেটি কি বিষয়, সবার প্রথমে বিষয় কি ছিল সেটি বিষয়, এবং মনস্তাত্ত্বিক বৈধতা যে সাইকোলজিক্যাল আছে সেটার বৈধতা। ভারতের সংবিধানে অষ্টম তালিকায় কটি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে? এই কোয়েশনটি বারবার আসে এবং অফলাইনের মধ্যেও এসেছে। এটি হচ্ছে 22টি। সংবিধানের 8 শিডিউলে 22টি ল্যাঙ্গুয়েজের কথা দেওয়া আছে, কিন্তু ইংলিশ নাই, ইংলিশ ছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলি আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 22টির মধ্যে কোনটি যদি নাই কোয়েশনের মধ্যে, ইংলিশটি 22টির মধ্যে নেই। উপলব্ধি এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিখন হলো প্রতিবিধানমূলক জ্ঞান, প্রসিজুয়াল নলেজ, ঘোষণামূলক জ্ঞান, ডিক্লারেটিভ নলেজ, ভাষা সম্পর্কিত জ্ঞান, নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান। এই কোয়েশনটি আমি আগে বলে দিয়েছি, দেখি আপনারা বলুন সেখানে কি হবে, একটু চিন্তা করুন। আগে তো আমি বলে দিয়েছি, যখন আপনি অভ্যাস করে ব্যাকরণ শিখবেন সেটি কি হবে? প্রসিজুয়াল নলেজ। কার কার সঠিক ছিল সেটি কমেন্টের মধ্যে জানাবেন। যথানুপাতিক পাঠ্য বিষয়ে ব্যবহৃত ভাষা উপলব্ধি অনুযায়ী সর্বপ্রকার শিখন ভাষা শিখন। অভ্যন্তরস্থ বিষয় শিখনে ভাষার ভূমিকা রয়েছে। অভ্যন্তরস্থ বিষয় শিক্ষকের তার বিষয় শ্রেণীতে ভাষাকে গণ্য করার প্রয়োজন হয় না। বিদ্যালয়ে ভাষার চাইতে অভ্যন্তরস্থ বিষয়গুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভ্যন্তরস্থ বিষয় শিখনে ভাষার ভূমিকা রয়েছে। লাগাতার এবং ব্যাপক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট কোনটি ঠিক নয়? শিক্ষার্থী শিক্ষকের থেকে প্রতিক্রিয়া গ্রহণ করবে, মানে শিক্ষক থেকে, স্টুডেন্ট টিচার থেকে ফিডব্যাক পাবেন। পর্যাবৃত্তভাবে শিক্ষার্থীর মূল্যায়ন, শিক্ষার্থীর লাগাতার মূল্যায়ন, সাধিত কার্যের মূল্যায়ন, শিক্ষার্থী সচেতন হবে। এই তিনটি 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর সেটি সঠিক, কিন্তু যে শিক্ষার্থীর লাগাতার অতিরিক্ত যখন কোনো জিনিস হবে তখন সেটা ঠিক হবে না। এখানে লাগাতার কি মূল্যায়ন হবে? পরেই বোঝাচ্ছে যে এমনভাবে অপশনটি লাগাতার কি কোনো জিনিস হয় না, যখন অতিরিক্ত এক্সট্রিমভাবে দেখবেন সেটি হবে না, এটি কন্টিনিউয়াসভাবে চলবে। কম্প্রিহেনসিভ। কিরণ পাহাড় সম্পর্কে কিছু আকর্ষণীয় বিষয় জানার জন্য খবরের কাগজ পড়ছিল। এই পঠনটি কি নামে পরিচিত? যখন কিরণ খবরের কাগজ একটি আকর্ষণীয়, খুব যে ভালো আছে, আকর্ষণ করছে, সেটা পড়ার জন্য কি করছে? নোট নিচ্ছে, টেকিং নোটস। অমনোযোগী পঠন, সেখানে মনোযোগ আছে, এখানে অমনোযোগী পঠন, এখানে স্কিমিং ভাববেন না। সরব পাঠ, রিডিং অ্যালাউড। পুঙ্খানুপুঙ্খ পঠন, স্ক্যানিং, সেখানে কি করছে? সেটি আকর্ষণীয় বিষয় আছে সেই জন্য সে স্ক্যানিং করছে। একটি শিশু দিল্লি থেকে হায়দ্রাবাদ যাচ্ছে এবং সে সহপাঠী পারস্পরিক লোকদের সাথে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে তেলুগু শেখে। এটি কি নামে পরিচিত? এই অপশনটি আপনি বলেন, একটু চিন্তা করেন, কারণ সেম আগের কোয়েশনটি ছিল। শিশু দিল্লি থেকে হায়দ্রাবাদে যাচ্ছে এবং সহপাঠী পার্শ্ববর্তী লোকদের তাদের ফ্রেন্ডস, যেমন
তার যে সহপাঠী আছে, তার পার্শ্ববর্তী যে তার পাশের যে লোকজন আছে, সেই লোকজনের থেকে সে কী করছে, তেলেগু শিখছে। সেখানে কি সে লার্নিং করছে না অ্যাকুইজিশন করছে, সেটি সে অর্জন করছে, কারণ সেখানে সে প্র্যাকটিস করছে না। এখানে শিখন হবে না। যদি সে প্র্যাকটিস করতো, স্কুলে যেত, তখন সেটা হতো শিখন। এখানে তার ভাষা হচ্ছে অর্জন, অ্যাকুইজিশন। কবিতা শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? কবিতা যে পড়ানো হয় সেটার মধ্যে কি সত্য আছে? ভাষা অর্জনের জন্য কবিতা, ব্যাকরণ শিখনের জন্য কবিতা, প্রশংসা এবং আনন্দ লাভের জন্য কবিতা, জ্ঞান অর্জনের জন্য কবিতা। যখনই কবিতা পড়ানো হয় সেটার মধ্যে কি প্রশংসা, প্রশংসা এবং আনন্দ, এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের জন্য কবিতা পড়ানো হয়। জাতীয় শিক্ষণ নীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ধ্রুপদী ভাষা অধ্যয়নকে মান্যতা দেয়। অতিরিক্ত বিষয় হিসাবে ত্রিভাষা নীতি হিসেবে বিদ্যালয়ে প্রারম্ভ মুহূর্ত থেকে বিশ্বস্তরে। এই যে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, এই যে 6টি ভাষা, এটি হচ্ছে ধ্রুপদী ভাষা। এই ধ্রুপদী ভাষাকে একটি অতিরিক্ত বিষয় হিসাবে অধ্যয়ন করানো হয়। লিখন হলো অভ্যাসের প্রয়োজন হয় না। লিখনে কি অভ্যাসের প্রয়োজন হয় না? একটি উৎপাদনমূলক ক্রিয়া, একটি পদ্ধতিভিত্তিক ক্রিয়া, শিক্ষার্থীর এক নাগাড়ে লিখে নেওয়া। লিখন হচ্ছে একটি পদ্ধতিভিত্তিক প্রক্রিয়া। এখানে আরেকটি কোয়েশ্চেন হয়, লিখা হলো একটি পদ্ধতি, এক পরে একটি ড্যাশ থাকবে, এখানে কি থাকবে, লিখা হলো একটি পদ্ধতি, তারপরে আরেকটি ড্যাশ থাকবে, ড্যাশ পরে না থাকবে, সেখানে হবে উৎপাদন। লেখা হলো একটি পদ্ধতি, উৎপাদন নয়। আমার লেখাগুলো আপনি চিনবেন না, জাস্ট যা বলছি শুধু সেটা শুনবেন, কারণ এই যে ইউটিউবের মধ্যে ক্লাস দিচ্ছি, আমাদের বাংলার ক্লাস খুব কম। কারণ যখন আমরা বাংলা ক্লাস খোঁজাখুঁজি করি, একেবারেই বাংলা ক্লাস পাই না। তাই আমি বাংলার ক্লাসগুলো দিচ্ছি, যাতে একটি সিরিয়াল অনুযায়ী আপনি ক্লাসগুলি পেয়ে থাকেন, বা যদি বুঝেনও না, কিন্তু কোয়েশনগুলি যে একটি সিরিয়ালভাবে কোথায় থেকে শুরু করবেন সেটি বুঝেন না। সবার প্রথমে আপনি ম্যারাথনটি দেখবেন। ম্যারাথনটি দেখার পর এই যে কোয়েশন আছে, বা ইউটিউবের যে কোনো জায়গা থেকে কোয়েশন প্র্যাকটিস করবেন, কিন্তু সবার এই যে ম্যারাথন, সেটি অনেক ইম্পর্ট্যান্ট। যে সব বেসিক কোয়েশন, সেই বেসিক কোয়েশন ম্যারাথনের মধ্যে আছে, এবং সেই কোয়েশন সব থেকে সহজ পরে কঠিন যাবেন। যেমন সিম্পল, এটি অনেক কোয়েশনও আছে যে সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে কঠিনের দিকে যাবেন। তাই সহজ হচ্ছে কি, সেই যে আমার এমসিকিউর সেখানে 419টি কোয়েশন আছে, সেই কোয়েশনটি আপনি যখন প্রথমে সহজ দেখবেন, তারপরে কঠিনের দিকে যাবেন। যে এই যে অনলাইনের কোয়েশনগুলি আছে, একটু টাফ আছে, সত্যি বলছি একটু টাফ আছে। যদি আপনি একদম নতুন হন, প্রথমবার সিটেট পরীক্ষা দেন, তাহলে আপনার জন্য একটু টাফ লাগবে। তাই আপনি সবার প্রথমে এই ম্যারাথন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি দেখবেন। তারপরে এই যে ক্লাস আছে সেটি দেখবেন, বা আমি আরও ক্লাস দেবো, কয়েকটি 7-8টি ক্লাস দেবো এই যে অনলাইনের কোয়েশন, সেগুলি। একজন শিক্ষক তার একটি শ্রেণীর শিক্ষার্থীদের 5 জনের দলে বিভক্ত করলেন এবং শিক্ষার্থীদের নির্বাচন করা বিষয় ও প্রসঙ্গ তাদের দিলেন এবং তাদেরকে তাদের প্রসঙ্গ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বলেন এবং ব্যাখ্যা করতে ও সম্পূর্ণ শ্রেণীর সামনে একটি রিপোর্ট পেশ করতে বলেন। এই প্রক্রিয়াটি কী নামে পরিচিত? কার্য, টাস্ক, দলগত কার্য, গ্রুপ ওয়ার্ক, রচনাত্মক কার্য, কনস্ট্রাকটিভিস্ট অ্যাক্টিভিটি, প্রজেক্ট কার্য মানে প্রজেক্ট ওয়ার্ক। এই যে তিনি গ্রুপ করছেন, এখানে একটি টাস্কও বলতে পারেন, এখানে একটি গ্রুপ ওয়ার্কও বলতে পারেন, এখানে একটি
কনস্ট্রাকটিভিস্ট অ্যাক্টিভিটি, মানে এই তিনটি অপশন বলতে পারেন। কিন্তু যে লাস্টে কি আছে, রিপোর্ট। যখন রিপোর্ট আসে যাবে যে কোনো কিছু কার্য দিচ্ছেন, কার্য করার পর ছাত্ররা কি করবে, রিপোর্ট দেবে। যখন রিপোর্ট দেবে তখন সেটা হয়ে যাবে প্রজেক্ট ওয়ার্ক। কিন্তু এখানে আপনি এটি যে এভাবে বলতে পারেন, গ্রুপ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকটিভিস্ট অ্যাক্টিভিটি চলছে বা একটি টাস্ক চলছে, কিন্তু রিপোর্ট যখন আসবে তখন সেটা হয়ে যাবে প্রজেক্ট ওয়ার্ক। নিপুণ ভারত। নিপুণ ভারত কি? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রচারের জন্য এটি একটি জাতীয় উদ্যোগ। বয়স্ক সাক্ষরতা এবং বিজ্ঞানসম্মত ধারণার প্রচারের জন্য ভারত সরকারের অনুষ্ঠান। যুবা শিক্ষার্থীদের মধ্যে পঠন এবং বিজ্ঞানসম্মত ধারণার প্রচার জন্য ভারত সরকারের অনুষ্ঠান। মাতৃভাষা ভিত্তিক শিক্ষা প্রচারের জন্য জাতীয় অনুষ্ঠান। এটি হচ্ছে যুবা শিক্ষার্থীদের মধ্যে পঠন এবং বিজ্ঞানসম্মত ধারণ প্রচারের জন্য ভারত সরকারের একটি নতুন অনুষ্ঠান, সেটা হচ্ছে নিপুণ। এই যে অনেক সময় নিপুণের ফুল ফর্ম আসে, নিপুণের ফুল ফর্ম হচ্ছে NIPUN। নিপুণের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল NATIONAL ন্যাশনাল ইনিশিয়েটিভ INITIATIVE ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর, এই ফরের জায়গায় অন্য কিছু দিয়ে দেয়, ফর প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি। তারপরে হচ্ছে ইন রিডিং, READING রিডিং। উইথ, সেখানে উইথ অন্য কিছু দিয়েছে, উইথ আন্ডারস্ট্যান্ডিং। কোথায় লিখবো আন্ডারস্ট্যান্ডিং? UNDER আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। সেটা যাই হোক, আপনি এই লেখাগুলি বুঝবেন না, আমি বলে দিচ্ছি নিপুণের ফুল ফর্ম কি। অ্যাকচুয়ালি এটি হচ্ছে যে আমি প্রথমে ক্লাস করাচ্ছি না, তাই আমার লেখাগুলো বা আমার যে ভিডিও করছি সেটা ভালোভাবে পারছি না, কিন্তু আমি আগে থেকে একটু চেষ্টা করব ভালো করার জন্য। তাই আমি এই সবগুলো মিশিয়ে আমি বলে দিচ্ছি, আপনারা লিখবেন ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। স্পেলিংটি বলে দিচ্ছি, ন্যাশনাল NATIONAL ন্যাশনাল ইনিশিয়েটিভ INITIATIVE ইনিশিয়েটিভ ফর FOR ফর, এই যে ফরের মধ্যে অনেক কিছু অফ বা এইভাবে কিছু দেয়। পরে হচ্ছে প্রফিসিয়েন্সি, PROFICIENCY প্রফিসিয়েন্সি ইন রিডিং, READING রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, UNDERSTANDING আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। যাই হোক, এখানে আমাদের ক্লাসটি হচ্ছে সমাপ্ত। যদি কিছু ভুল হয় প্রথম হিসাবে ক্ষমা করবেন এবং এই ক্লাসটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি হচ্ছে নতুন, তাই সবাইকে জানিয়ে দিবেন যে এখানে বাংলার ক্লাস হচ্ছে। অনেক স্টুডেন্ট বাংলার ক্লাস পায় না, তাই আপনারা তাদেরকে জানিয়ে দেবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। চলুন, আসসালামু আলাইকুম।